বোঝার জায়গা সেটা আমরা অনেক বেশি করে ফোকাস করার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমরা যখন আলোচনা করছি তখন বলা হচ্ছে যে এই জৈব কথাটা প্রত্যেকে এসছে, অর্গানিক কেমিস্ট্রি জীব থেকে। হ্যাঁ, তার মানে জীবজ বা জৈব, এখান থেকে কথাটা আসছে। অর্থাৎ সেটাকে আমরা ওকে, বোর্ড দেখা যাচ্ছে, বোর্ড দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, গুড। তাহলে আমরা বলছি অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি মানে হচ্ছে জৈব রসায়ন। জৈব কথাটা এসছে থেকে জীবজ, যা কিছু জীবজ সেখান থেকে কথাটা এসছে জৈব। তো এটা নিয়ে সভ্যতা যখন সৃষ্টি হয়েছিল তখন ধরো আমাদের যে প্রাণী জগৎ থাকে, সেই প্রাণী জগতের মধ্যে বিভিন্ন উদ্ভিদ থাকে, প্রাণী জগৎ থাকে, খাদ্য পানীয় বা অন্যান্য ব্যবহারযোগ্য পদার্থ থাকে। তাহলে এইসব পদার্থগুলোকে আমরা এই সমস্ত উদ্ভিদ জগৎ প্লাস প্রাণী জগৎ এইগুলোকে আমরা সবাইকে মিউট করবে শাহাবুদ্দিন। ওকে স্যার, করে দিচ্ছি। নিজেদেরকে মিউট করে নেবে, কথা হয়ে গেলে মিউট করে নেবে, রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, তারপর দেখো তার মানে এটা হলো, এবার এটা সম্বন্ধে তার মানে এবার এই জৈব যৌগ যে বলছি আমরা, তাহলে এইসব হ্যাঁ, তাহলে বিভিন্ন জৈব যৌগ থেকে যেটা আসছে, তাহলে এরকম আমাদের একটা কনসেপ্ট হচ্ছে যে যা কিছু জীবিত, হ্যাঁ, সেটা সেটা একটা পার্ট যে একসময় জীবিত ছিল, এখন হয়তো জীবিত নেই, তাহলে এটা। আর যেগুলো হচ্ছে নিষ্প্রাণ, যেগুলো হচ্ছে যার কোনো প্রাণ নেই, নিষ্প্রাণ, ঠিক আছে, খনিজ পদার্থ থেকে যেটা হচ্ছে বা বিভিন্ন জড় বস্তু থেকে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি অজৈব পদার্থ। সেটাকে বলা হচ্ছে অজৈব পদার্থ। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? তো আগেকার যুগে মানুষের যে ধারণা ছিল সেই ধারণাগুলো চেঞ্জ হয়েছে। বহুকাল আগে মানুষের প্রাণ ধারণা ছিল যে জৈব যৌগ প্রস্তুতিতে প্রাণ শক্তি প্রয়োজন, যাকে আমরা ইংরেজিতে বলি ভাইটাল ফোর্স। প্রাণ শক্তি যদি না হয় তাহলে জৈব যৌগ হয় না। আর প্রাণ শক্তির জন্যই নাকি প্রাণীতে জৈব পদার্থ উৎপন্ন হয়। কিন্তু 1784 কি হলো, বহু জৈব যৌগ বিশ্লেষণ করে বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ার কি বললেন, যে এটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, প্রতি জৈব যৌগে কার্বনই হলো মূল উপাদান। প্রতি জৈব যৌগে কার্বনই হলো মূল উপাদান। এরপরে কি হলো, প্রত্যেকে নোট নেবে, প্রত্যেকে খাতায় লিখবে। 1800, এটা তো একটা পার্ট, কিন্তু এরপরে আমি যেগুলো পড়াবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু লিখবে যেখানে আমি ওই পার্ট গুলো পড়াবো। 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওলার, তো ওই যে বিজ্ঞানী উলফ আছে, উলফ তো কারো নাম হতে পারে না, হচ্ছে ওলার, বাংলা বইতে লেখা আছে ভোলহার। হ্যাঁ, তো এটা উচ্চ থাকে ওদের, ভোলার বলছে। যাই হোক, তিনি কি করলেন, দুটো অজৈব পদার্থ নিলেন। অজৈব পদার্থ নিয়ে অ্যামোনিয়াম সালফেট নিলেন, আর কি নিলেন, পটাশিয়াম সায়ানাইড নিলেন। নিয়ে উত্তপ্ত করে একটা পদার্থ তৈরি করলেন, সেটা হচ্ছে ইউরিয়া। তাহলে উনি কি দিয়ে তৈরি করলেন, অজৈব পদার্থ নিলেন।
কিন্তু যে পদার্থটা উৎপন্ন হলো সেটা কি পদার্থ উৎপন্ন হলো? সেটা কিন্তু পদার্থ হলো জৈব যৌগ। সেটা হচ্ছে জৈব যৌগ উৎপন্ন হলো। তার মানে তিনি এটা প্রমাণ করলেন যে 1784 খ্রিস্টাব্দে লাভোসিয়ার যেটা বলছেন সেটা নয়। তাহলে 1828 খ্রিস্টাব্দে তিনি কি বলছেন যে দেখো আমি অজৈব পদার্থ থেকে কিন্তু জৈব যৌগ পদার্থ উৎপন্ন করতে পারি। এবার তাহলে কিরকম ভাবে করলেন? আমাদের যে প্রত্যেকের মূত্রের মধ্যে স্তন্যপায়ী যারা থাকে প্রাণী, তাদের ইউরিনের মধ্যে কিন্তু ইউরিয়া থাকে। ইউরিয়া উত্তম সার হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য গ্রামের দিকে কোকোনাট ট্রি, নারকেল গাছ যেখানে থাকে সেখানে কিন্তু এটা করা হয় যাতে করে এই ইউরিয়া এগুলো অ্যামোনিয়া এগুলো চলে যায় এবং তাতে নারকেলের ফলনটা ভালো হয়। তাহলে অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন হবে, পটাশিয়াম সায়ানাইড এটা হচ্ছে, ঠিক আছে, পটাশিয়াম সায়ানেট হবে এটা, ঠিক আছে। তাহলে পটাশিয়াম সায়ানেট মানে হচ্ছে KCNO, ঠিক আছে, KCNO। যাই হোক, তাহলে KCNO হলো। এবার ধরো অ্যামোনিয়াম সালফেট প্লাস KCNO, তাহলে অ্যামোনিয়াম উৎপন্ন হলো সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন হলো। এবার এই অ্যামোনিয়াম সায়ানাইড আবার ভাঙলে কি হচ্ছে? ইউরিয়া তৈরি করবে। আচ্ছা, এর কিছুকাল পরে বিজ্ঞানী কোল্ব উনি কি করলেন? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের সাহায্যে উনি তৈরি করলেন অ্যাসিটিক অ্যাসিড। কোল্ব তৈরি করলেন অ্যাসিটিক অ্যাসিড, তৈরি করে প্রমাণ করলেন যে কি হচ্ছে, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সাথে যে প্রমাণ করে যে জৈব যৌগ প্রস্তুতিতে কোনো প্রাণ শক্তির প্রয়োজন হয় না। ইনি আবার কি বলছেন যে জৈব যৌগ প্রস্তুতিতে কোনো প্রাণ শক্তির প্রয়োজন হয় না। তাহলে দেখো, লক্ষ্য করি আমরা দুটো দুরকম স্টেটমেন্ট হয়ে গেল। জৈব যৌগ প্রস্তুতিতে কোনো প্রাণ শক্তির প্রয়োজন হয় না। আর এখানে আমরা কি শিখেছিলাম? লাভোসিয়ার বলেছিলেন কি জৈব যৌগ উপাদানের কার্বনই হচ্ছে মূল উপাদান। আর তার আগে আমরা কি শিখলাম? যে জৈব যৌগ মাত্রই হচ্ছে যে প্রাণ শক্তি লাগবে। কিন্তু 1828 খ্রিস্টাব্দে ওলার বললেন যে না, আমি অজৈব যৌগ থেকেও কিন্তু কি তৈরি করতে পারি? অজৈব যৌগ থেকেও আমি জৈব যৌগ তৈরি করতে পারি। তার উপরে বিজ্ঞানী কলবে বললেন যে না, জৈব যৌগ প্রস্তুতিতে কোনো প্রাণ শক্তির প্রয়োজন হয় না, কারণ আমি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে কি তৈরি করেছি? অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেছি। आप क्रोनोलॉजी को समझिए। नेक्स्ट क्रोनोलॉजी की হলো 1856 খ্রিস্টাব্দে। 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থেলো কি বললেন? যে মিথেন গ্যাস প্রস্তুত করে এবং সমস্ত প্রাণ শক্তির ধারণার অবসান হয়। এরকম তিনি বলেন যে সমস্ত রকম বার্থেলো কি করলেন? মিথেন গ্যাস প্রস্তুত করলেন। মিথেন আমি তোমাদের আগে শিখিয়েছিলাম, মিথেন গ্যাস তৈরি করলেন। তাহলে মোটামুটি ভাবে যে জৈব যৌগ সংক্রান্ত আমাদের যে ধারণা সেটা একটা হলো। এবার তাহলে মূল জায়গাটা কি দাঁড়ালো? যে কার্বনের অক্সাইড মানে সিও এইসব ধাতব কার্বনেট, বায়োকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড এবং ধাতব সায়ানাইড লবণ ছাড়া, ধাতব সায়ানাইড লবণগুলি ছাড়া কার্বন দ্বারা গঠিত
যৌগকে কি বলে? কার্বন দ্বারা গঠিত যৌগকে কি বলে? কে বলবে? জৈব যৌগ বলে। এবং জৈব যৌগের এই রসায়নকে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলে। এখন তোমরা দেখবে যে অর্গানিক যে কোনো জিনিসের খুব দাম, অর্গানিক টি, ঠিক আছে, অর্গানিক যা কিছু হবে নামের আগে অর্গানিক থাকলে সেটা বিশাল নাম। আমরা ছোটবেলা পড়েছিলাম যে সার যদি ব্যবহার না করা হয়, কৃত্রিম পদ্ধতিতে না ব্যবহার করে প্রাকৃতিক ভাবে আমরা যদি সার ব্যবহার করি, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যে সেটা হচ্ছে জৈব প্রোডাক্ট। সিকিম হচ্ছে ভারতবর্ষের এমন একটি রাজ্য যেখানে কোনো রকম অজৈব চাষ হয় না, টোটালটাই কিন্তু জৈব চাষ হয়, টোটালটাই কিন্তু জৈব চাষ হয়। পোস্ট অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবে। আচ্ছা, ওকে স্যার। কোনো বুঝতে অসুবিধা আছে কারো? এতটা পর্যন্ত যা বললাম, কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বলো। এতটা যা বলা হয়েছে, আনিসুল বলো। আবার আবার আনমিউট করো নিজেকে। না স্যার, অসুবিধা হচ্ছে না, ঠিক আছে স্যার। বলছি যে কলবে 1844, হ্যাঁ হ্যাঁ, আর স্যার এই বার্থেলা 1856। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক। নেক্সটটা হচ্ছে এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। আমি কার্বনের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম বলা হয়। চারটে হাত, আমি তোমাদের এর আগে বন্ডিং পড়াতে গিয়ে বলেছিলাম যে এগুলো আমরা প্রত্যেকে পাই, যে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পাই। তার মানে 1s2 2s2 2p2, কার্বনের টোটাল হচ্ছে 6। আর তোমাদের যেভাবে শিখেছো k = 2 আর l = 4, তাহলে সর্ববস্থিত কক্ষে আমরা দেখতে পাচ্ছি চারটে ইলেকট্রন আছে। সর্ববস্থিত কক্ষের ইলেকট্রনই ঠিক করে দেয় সে কতজনের সাথে যুক্ত হতে পারবে, কারণ এগুলোকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন, তাই তো? তাহলে এই ভ্যালেন্স ইলেকট্রনকে যোজ্যতা যে ইলেকট্রন, যোজক ইলেকট্রন বলা হয়। যেমন অক্সিজেনের ক্ষেত্রে যখন সর্ববস্তুতে 6টা আছে, তারা 2টো লাগবে অষ্টক পূর্তির জন্য। তো এটা কার্বনের যোজ্যতাটা হচ্ছে 4খানা হাত থাকে, 1 2 3 4। ঠিক আছে, তো এটাকে গেলে কার্বনের তাহলে কতগুলো যোজ্যতা হলো? চতুর্থ যোজ্যতা, তাহলে 4 ভ্যালেন্সি অফ কার্বন। আর কার্বনের একটা বিশেষ ধর্ম আছে, যে ধর্মের জন্য একটা কার্বন আর একটা কার্বনের সঙ্গে এরকম 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 ভাবে যুক্ত থাকতে পারে, তাকে বলা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি অর্থাৎ যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলো একটার সঙ্গে আরেকটা, একটার সঙ্গে আরেকটা যুক্ত থাকতে পারে, তাকে বলা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। সেই প্রপার্টিকে কি বলা হচ্ছে? ক্যাটিনেশন। তো আমরা এই ধরনের কম্পাউন্ড, এগুলো কিছু নেই, মানে এখানটা কার্বন আছে, এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন। ক্যাটালিসিস প্রপার্টিটা স্যার কি বলেন আরেকবার বলুন। হ্যাঁ, ক্যাটিনেশন প্রপার্টি কাকে বলে? ক্যাটিনেশন হচ্ছে যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকতে পারে, তাকে বলা হচ্ছে তাকে ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি বলা মানে হচ্ছে। স্যার যে ধর্মের জন্য কার্বন পরস্পরের সঙ্গে যুক্ত থাকতে পারে। হ্যাঁ, হুম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। ধরো বিভিন্ন রকম, এটা এটা এত লম্বা চেনে থাকে, যেটা একটা একটা করে এটাকে, হ্যাঁ, লম্বা চেনের মধ্যে আমরা এটাকে দেখি। একটা ভিডিও। These compounds may have long chains of carbon. This property is called carbon has the unique ability to form bonds with the other atoms of carbon, giving rise to large molecules. This property is called catenation. These compounds may have long chains of carbon, branched chain of carbon, or even carbon atoms arranged in rings. For example,
তাহলে দেখো এখানে তিন ধরনের জিনিস দেখলে, এটা খুব গুরুত্বপূর্ণ, আমি এটা নিয়ে আলোচনা করবো। ব্রাঞ্চ চেন, স্ট্রেট চেন আর সাইক্লিক। অর্থাৎ কার্বন শুধু একরকম ভাবে কিন্তু থাকতে পারে তা না। একটা দেখো ব্রাঞ্চ চেন, এটা এক ধরনের হতে পারে। এবার হচ্ছে স্ট্রেট চেন, এটা এক ধরনের হতে পারে। আর একটা সাইক্লিক চেন বা ক্লোজ চেন, এটা এরকম ভাবে হতে পারে। ঠিক আছে? of catenation. স্যার The property of এটা তো কিসের ভাগ self-linking of স্যার? তিনটে atoms যেটা ভাগ বললেন, ব্রাঞ্চ চেন, সাইক্লিক চেন। বলছি আসছি। of an element through covalent bonds in order to form a straight chain, branch chain, and cyclic chains of different sizes is known as catenation. আমরা কার্বনের ক্ষেত্রে সাধারণত কি বলি? কোভ্যালেন্ট বন্ড হয়, সমযোজী বন্ধন আমরা দেখতে পাই। ঠিক আছে? তাহলে the property of self linking of atoms of an element through covalent bonds in order to form straight chains, branch chains, and cyclic chains of different sizes is known as catenation. Let me clear you one thing, guys. Both the definitions that I have discussed in this video have same meaning. In this definition, only the keywords are changed, but the meaning is same. Thanks for watching. I hope you guys like this video. Make sure you have subscribed. হ্যাঁ, তো এবার আমি যেটা বলছিলাম যে আমরা এটা দেখলাম যে তিন ধরনের চেঞ্জ হচ্ছে। দেখো আমি এটা একটা চেঞ্জ করেছি। এটা ফার্স্টে কি বললাম, শব্দটা তিনটে কথা ছিল। একটা হচ্ছে যে ক্লোজ চেন ছিল, আর একটা কি শব্দ ছিল? স্ট্রেট চেন ছিল। এটা সাইক্লিক চেন। এখানে ছবিটা আসছে না, তাই না? হ্যাঁ হাত তুলবে, হাত তুললে কোর্স তোমাদেরকে করবে। ঠিক আছে? না হলে সবাই কথা বলতে হবে না। সাইল মোল্লা কি বলছে বলো? সাইল বলো, সাহিল কি বলছো বলো? বলো বলো সাহিল মোল্লা, বলো কি বলছো? বলছে না। ঠিক আছে, ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাচ্ছি। তিনটে কথা আমরা বললাম। দেখো কার্বনের চারটে হাত, তাহলে 1 2 3 4। এটা অনেক জটিল হয়ে গেল, প্রথমে সহজ দেখে দেখি। কার্বন কার্বন, তাহলে বাকিগুলো কি আছে? হাইড্রোজেন আছে। 1 2 3 4। তাহলে কোনটা হলো? C2H6, তাই না? C2H6 হলো। আর যদি এখানে থাকতো, তাহলে এখানে যদি কার্বন থাকতো, তাহলে এটা যখন পরপর হবে H3C, তাহলে এখানে একটা হাইড্রোজেন, 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 এখানে একটা হাইড্রোজেন। তাহলে 1 2 3, এখানে তিনটে হয়ে গেছে, তার মানে এখানে একটাই হাইড্রোজেন থাকবে। তাহলে এই কম্পাউন্ডটা কি হবে? 1 2 3 4 5, 1 2 3 4 5। তোমরা গুণে দেখো C5, আর আমি ডাইরেক্ট লিখে দিলাম, 12টার বেশি হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার ফর্মুলাটা কি? ফর্মুলাটা আমরা জানি CnH2n+2। ঠিক আছে? এটা হচ্ছে অ্যালকেনের ফর্মুলা। আমি এখানে যা লিখেছি সব অ্যালকেন আছে, সব অ্যালকেন আছে। দেখে এটা আমি যে উদাহরণটা দিতে চাইলাম, এগুলোকে হচ্ছে স্ট্রেট চেন, এগুলো হচ্ছে স্ট্রেট চেন। এবার কি আসছে? এবার দেখো যেটা আমরা বলছি ব্রাঞ্চ চেন। ব্রাঞ্চ চেন কিরকম? দেখো কার্বন 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 এরকম ভাবে লিখছি। এখান থেকে আমি আবার একটা কার্বন দিলাম, সেখান থেকে আমি কি করলাম? এখানে আবার সি দিলাম। তাহলে এখানে কি হলো? CH3। তাহলে একটা দুটো হয়ে গেছে, এখানে দুটো হলো। তাহলে কি হলো? H3C। তাহলে এখানে কি হলো? CH3। আর এখানে হলো এটা। এটা হচ্ছে ব্রাঞ্চ চেঞ্জের উদাহরণ। স্যার, আমি এটা একটু বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি বলছি কার্বনের কটা হাত? চারটা। চারটে হাত। তুমি দেখো আমি কার্বনের চারটে হাতকে স্যাটিসফাই করেছি না করি? যদি না করি তাহলে আমি ভুল করেছি, তাহলে এখানে হাইড্রোজেন। কিন্তু এইখানটা তোমার একটা কম্পাউন্ড হচ্ছে, আর তার সঙ্গে এ একটা আলাদা ভাবে এর সঙ্গে জুড়ে আছে। এইখান থেকে একটা চেন হয়ে বেরিয়ে গেছে। তার মানে
আমি বলতে পারি এটা একটা চেন হতে পারে, এটা একটা চেন হতে পারে। আমি যখন আইপিএসসি নোমেনক্লেচার তোমাদের পড়াবো তখন তোমরা বুঝবে যে এই যে চেনের ব্যাপারটা কিরকম হচ্ছে, তখন তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, অর্থাৎ আমি এত কিছু বাদ না, মনে করো আমি 6টা কম্পাউন্ড লিখছি, 6টা, আর একটা বোর্ড ইউজ করি, 6টা। তো 6টা চেনকে আমি এরকম লিখতে পারি 1 2 3 4 5 6। আবার এটাকে আমি এরকম লিখতে পারি 1 2 3 4 5। আর এইখান থেকে আমি আরেকটা চেন বার করে এরকম বোথ আর সেম। দেখো এবার কথা বুঝে আসছে। এবার আমার এখানে 4টে হাত আছে, 4টে হাতকে স্যাটিসফাইড করলাম, এখানে 4টে হাতকে স্যাটিসফাইড করলাম। ঠিক আছে, এবার বাকি হাতগুলো দিয়ে দাও 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 3 4 1 2 3 4। তাহলে 4 পরে দেখো সব জায়গাতে 4টে করে ব্যালেন্স হয়ে গেল, সব জায়গাতে 4টে করে ব্যালেন্স হয়ে গেল। বোথ আর সেম। এখানে কটা কার্বন আছে দেখো C6, এখানে কটা আছে C6। তাহলে এটাকে আমরা ব্রাঞ্চ কার্বন বলছি। দেখো ব্রাঞ্চ হয়ে গেল, ব্রাঞ্চ চেন। তাহলে ব্রাঞ্চ চেনটা কি রকম হলো, এই গিয়ে এই নাম। আর এটা কি হলো স্ট্রেট চেন। দেখো এটা স্ট্রেট চেন, এটা হচ্ছে স্ট্রেট চেন, আর এটা হচ্ছে ব্রাঞ্চ চেন। কথা বুঝে আসছে? ব্রাঞ্চ হলো। এবার আমরা তৃতীয় আরেকটা জিনিসের দিকে যাচ্ছি, সেটা কি তোমরা একটু আলোচনায় শিখলে ক্লোজ চেন। ক্লোজ চেনটা কিরকম হচ্ছে, এরকম। এটার নাম কি জানো, সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন। এখানে কি আছে, কার্বন, এটা কার্বন, এটা কার্বন, 4টে হাত। তাহলে 1 2 হয়ে গেছে। তাহলে এখানে একটা দুটো, এখানে কিছু নেই মানে একটা দুটো, এখানে কিছু নেই মানে একটা দুটো। আবার এরকম কম্পাউন্ড হয় 1 2 3 4। ঠিক আছে, তো এরকম ভাবে হয়। তাহলে দেখো 1 2 3 4 5 6, 6টা হলো। তাহলে এখানে কি আছে, কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, বাকি হাইড্রোজেন। সব লিখতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। যা লেখাচ্ছি লিখতে হবে। সাইক্লোহেক্সেন, 6খানা আছে। এটার নাম হচ্ছে এটা কোন গঠন, কিসের গঠনটা? সাইক্লোহেক্সেন। এবার যদি স্পষ্ট হবে। সাইক্লোপেন্টেন, পেন্টেন করতাম, সাইক্লোপেন্টেন, 5টা কার্বন থাকবে। এটা হচ্ছে সাইক্লোপেন্টেন। এর নাম কি হবে, এর নাম হবে সাইক্লোপেন্টেন। আবার এরকম কম্পাউন্ড লেখা যায়, লেখা যায় এটা সবার এরকম কম্পাউন্ড হয় না স্যার, এরকম কম্পাউন্ড হয় চেয়ার কম্পাউন্ড, বোর্ড কম্পাউন্ড বলে এগুলোকে। মানে চেয়ারের মতো দেখতে, সেটা চেয়ার কম্পাউন্ড বলে, চেয়ার ফর্মেশন। একটা কার্বনের সাথে তো দুটো করে হাইড্রোজেন আছে স্যার। আবার বলে বোর্ড ফর্মেশন, আবার বলে এটাকে বোর্ড ফর্মেশন। কটা কার্বন আছে, 1 2 3 4 5 6। একই জিনিস আঁকছি, দেখো বিভিন্ন রকম ভাবে আঁকছি। বলো, ঠিক আছে? স্যার ওই কোনায় যেটা এঁকেছেন ওটা কি বলে স্যার? কোনটা গো, এটা? হ্যাঁ ওইটা। আমাকে বলতে হবে না, তুমি বলো কটা কার্বন আছে। দেখো না মানে ওই কি, মানে এটা যেমন দুটো, এ হলো পঞ্চভুজের মতন, ওটা কি বলে এটাই বলছি। সাইক্লোহেক্সেন। আমি তো বোর্ড ফর্মে লিখেছি, জাস্ট বোর্ড ফর্মে লিখেছি। দুটো জিনিসকে মাথায় রাখবে, একটা হচ্ছে ক্লোজ চেন। এগুলো আমি যা আলোচনা করলাম এতক্ষণ ধরে, এগুলোকে কি বলা হচ্ছে, ক্লোজ চেন। চেনটাকে বন্ধ করে দিচ্ছি। আমার তো অনেক প্রপার্টি, ক্যাটিনেশন প্রপার্টিতে অনেক দূর পর্যন্ত যেতে পারে, কিন্তু আমি সেটা না করে এটাকে কি করেছি, চেনটাকে বন্ধ করে দিচ্ছি। তার এখানে দুটো করে হাইড্রোজেন থাকবে? হ্যাঁ বলছি এখানে দুটো করে হাইড্রোজেন থাকবে? হ্যাঁ, আরে বাবা, দুটো করে হাইড্রোজেনের বিষয় না। কার্বনের কটা হাত, 4টা। 4টে আর থাকলেই হলো স্যার, কটা হাইড্রোজেন থাকবে সেটার উপর ডিপেন্ড করে না। একটা দুটো তিনটে চারটে। তোমাকে ভ্যালেন্সিটা পুরো করতে হবে, কোটা পুরো করতে হবে। কার্বনের 4টে হাত, তোমাকে 4টে হাতকে পুরো করতে হবে, দ্যাটস অল। সে যে কোনো যেখানে কার্বনের 4টে আর থাকলেই হবে, হাইড্রোজেনের উপর ডিপেন্ড করবে না কটা হাইড্রোজেন থাকবে না থাকবে।
বুঝতে পারলাম না, আবার বলো প্রশ্নটা। বলছি স্যার কার্বনের 4টে হাত থাকলেই হবে, সেখানে কটা হাইড্রোজেন থাকবে সেটার উপর ডিপেন্ড করবে না। না, সেটার উপরে কারণ এই জন্য করবে না, আমার এখানে কার্বনের সঙ্গে তো হচ্ছে, আমি তো এটাকে কার্বন কার্বন বন্ড করতে পারতাম, বা হ্যাঁ। এখানটা যে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন না থেকে অন্য কিছু থাকতে পারতো, নাইট্রোজেন থাকতে পারতো। হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারগুলো থাকার জন্য এটা হয় আর কি। ঠিক আছে, হয়েছে? মোটামুটি বুঝতে পারছি সবাই? আর আমি ক্লিয়ার করলে এগুলো হ্যাঁ। clear হবে। এগুলো দেখো, এবারে যে কথাগুলো হচ্ছে প্রোপেন, পেন্টেন, হেক্সেন, এই কথাগুলো প্রত্যেকে আসছে। চলো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি যে এই কথাগুলো স্যার প্রত্যেকে আসছে। এটাকে খুব ভালো করে মাথায় রাখবে, সারা জীবন মাথায় রাখবে, কবরে যাওয়ার আগের দিন অবধি। এখন যেটা শেখাতে চাইছি, কার্বন সংখ্যা যেমন 1, ঠিক আছে, তাহলে কার্বন 2, কার্বন 3, কার্বন 4, কার্বন 5, কার্বন 6, কার্বন 7, কার্বন 8, 9, 10 আছে, পরে অত লাগবে না। একটা কার্বন থাকলে কি লেখে, কে বলবে? অর্গানিক কেমিস্ট্রিতে একটা কার্বন থাকলে কি বলা হয় তাকে, কে বলবে? মিথেন, মিথ মিথ মিথ, মিথ কথাটা হচ্ছে মিথ। দুটো থাকলে কি বলা ইথ হয়? ইথ তিনটে থাকলে কি বলা হয়? প্রোপ চারটে থাকলে? বিউট থাকলে? পেন্ট ছটা থাকলে? এক্স 7টা থাকলে? হেপ্ট। 8টা থাকলে? অক্টেন অক। সেখান থেকে আমরা অক্টোপাস শুনেছি, অক্টোপাসের কথা শুনেছি না? হ্যাঁ হ্যাঁ 8টা হ্যাঁ স্যার 8টা অক্টোপাস। হ্যাঁ, তাহলে দেখো এরকম ভাবে আমরা খুব সহজেই সবকটার নাম জেনে যেতে পারি যে কোনটার ক্ষেত্রে কোনটা হচ্ছে। 8টা থাকলে কি হবে, মানে এতটা লাগবে না, আমি জাস্ট শিখিয়ে দিলাম। ঠিক আছে, এরকম দেখি 9টা থাকলে কে বলতে পারে? 9টা থাকলে কি হয়? নন। 9টা থাকলে বলে নন। আর 10টা থাকলে? এটা তোমাদের পড়া উচিত। 1 দশককে ইংরেজিতে কি বলে? 10th 10 ডেকেড। ডেকেড, তাহলে সেখান থেকে হচ্ছে ডেক। ডেক, ও ঠিক আছে। এবার এখানে আরেকটা জিনিস শেখাই, সিঙ্গেল বন্ড থাকলে তাকে বলে এন, ডাবল বন্ড থাকলে ইন তাকে বলে ইন, ট্রিপল বন্ড থাকলে তখন তাকে বলে আইন আইন। হ্যাঁ আইন। এন, সরি দুটোই ভুল লিখলাম। তার মাঝখানে একটা হবে তাই, অন্যরকম ইএনই বানান হয়েছে ডাবল বন্ড থাকলে। ইএনই তাহলে এন, ইন, আইন, এটা সবাই লিখে নেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিঙ্গেল বন্ড থাকলে এন, ডাবল বন্ড থাকলে ইন, তিনটে আইন। আর এটা লিখে নাও, কার্বন সংখ্যা 1 থাকলে মিথ, কার্বন সংখ্যা 2 থাকলে। ইংরেজিতে লেখার চেষ্টা করবে, ইংরেজিতে লিখলে ভুল কম হয়, বাংলা লিখতে গিয়ে ভুল বেশি হয়। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ, অক, নন, ডেক, প্রত্যেকে লিখে নেব। হ্যাঁ স্যার ওটা বিইউটি আছে 4 হ্যাঁ নম্বর। বিউটি, এটা উচ্চারণ করবে বিউট, বাট বলবে না, বিউট, উচ্চারণটা হবে বিউট, বিউট, ঠিক আছে। হয়েছে সবার? তাহলে আমি নেক্সট পড়ে যাব। হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে যে তিনটে জিনিসকে আমরা একসাথে পড়ব, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আচ্ছা, প্রথমে এটাকে আমি একটু আলাদা করে তাহলে তোমাদের বুঝিয়ে যাবে। তারপর তিনটাকে আমি যখন একসাথে লিখবো সেটাকে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। ফার্স্টে আমরা আলোচনা করছি অ্যালকেন। অ্যালকেন, তাহলে কথার মধ্যে অ্যালকেন যখন আছে তার মানে কি হবে? এটা সিঙ্গেল বন্ড। হ্যাঁ এন আছে, এ এন ই, সিঙ্গেল বন্ড। কোন ফর্মুলা? সাধারণ ফর্মুলা, কমন ফর্মুলা। CnH2n+2, প্রত্যেকে আমার সাথে লিখবে কিন্তু।
এবার আমরা বলছি যে এটা কি হবে, অ্যালকেন মানে মিথেন, তাহলে কার্বন, একটা কার্বন। কি ফর্মুলা লিখেছেন স্যার এটা? তার হ্যাঁ কি ফর্মুলা লিখেছেন এটা? কমন ফর্মুলা। কমন ফর্মুলা। তাহলে ঠিক কমন আছে। ফর্মুলা হচ্ছে এটা CH4। যখন আমরা আঁকছি তখন কিরকম আঁকবো, কার্বনের 4টে হাত, হ্যাঁ কি না? এটা দেখো মিললো কিনা, হ্যাঁ। H 2 1 কে 2, 2 + 2 4। এবার প্রত্যেকে C যদি 2 হয়, H কত হয় বলো? 6 নাম কি হবে? প্রথমটার নাম ছিল মিথ, একটা কার্বন, তার সঙ্গে হচ্ছে N, তাহলে জুড়ে গিয়ে নামটা কি হলো? মিথাইল। মিথেন। মিথেন মিথেন মিথেন। C2H6 টা সবাই ছবি আঁকো, কিরকম হবে? মিথেন ইথেন কিরকম হবে ছবিটা? এ দেখো, একটা কার্বন, একটা কার্বন, বাকিরা তিনটে নিজেরা, তিনটে করে হাইড্রোজেন। বাকিরা নিজেরা করো, নিজেরা করে বলো কত হচ্ছে, কি হচ্ছে। স্যার এন মানে কি কার্বন পরমাণু সংখ্যা? বলো। n ইকুয়াল টু কার্বন পরমাণু সংখ্যা। N মানে ধনাত্মক সংখ্যা। হ্যাঁ হ্যাঁ ধনাত্মক। হয়েছে সবার? এবার আমাকে খাতা দেখাতে হবে, পরেরটা আমি করতে দেবো, সে খাতা দেখাতে হবে। পরেরটা হচ্ছে C3H8, দেখি কে করতে পারো। 3 থাকছে, তার নামটা আর এই গঠন সংকেতটা লিখতে হবে, কে লিখতে পারে দেখি। পারবো স্যার। যে পারবে সে আমাকে দেখাবে। দেখাবো স্যার? হ্যাঁ আর তো আনিসুর, হ্যাঁ দেখাও। কি ভিডিও মানে অন করে ইয়ে করে? হ্যাঁ ভিডিও অন করে ক্যামেরাটা, ফ্রন্ট ক্যামেরা, এই ব্যাক ক্যামেরাটা খাতার দিকে করে দেখাও। দেখাবো। হ্যাঁ ঠিক আছে। আমারটাও কি দেবেন তো? মোহাম্মদ হাসান দেখো, একটু একটু ছোট করে লিখেছি। দাও 1 মিনিট দাও, আচ্ছা দাও। তাহলে আচ্ছা কে দেখাচ্ছিল? আহমদ হাসান। হ্যাঁ আহমদ হাসান, আবার দেখাচ্ছি আমি। এটা হচ্ছে C3H8 আমি আঁকলাম, C 3টে, তাহলে এই যে হাইড্রোজেন 8টা হলো, ফর্মুলা CnH2n+2, তাহলে প্রো প্লাস N, এটা হয়ে গেল প্রোপেন। এবারে C4H10 টা গঠন সংকেতটা এঁকে দেখাও, আর কি নাম বলো। হয়ে গেছে স্যার। কে দেখাচ্ছে? বিউটেন হবে। বিউটেন। কে দেখাচ্ছে? খাতা দেখাও। ওয়াইস মন্ডল দেখাচ্ছে, ওয়াইস মন্ডল দেখাচ্ছে। 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, হয়েছে। আমার স্যার হয়েছে কি দেখুন? 3 4 দেখেন তো। বিউটেন, ঠিক আছে। তুমি ওইদিকে দেখতে পাচ্ছ? এইদিকে ঘুরে পড়ো না, আরে চোখ খারাপ হয়ে যাবে। এই আসতে, এবার হচ্ছে মোশাররফ। স্যার আমারটা হয়েছে? হ্যাঁ 1 মিনিট, বিউটেনটা 1 2 3 4 10টা, ঠিক আছে। ইত্তিখান হাসান, ইত্তিখান হাসান, আচ্ছা ইত্তিখান আহমেদ, 1 2 3 4 5 6 7 বিউটেন, ঠিক আছে। কাউসার আলী, 1 2 3 4, ঠিক আছে। শাকিল মল্লিক, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। আর কে দেখাতে চাইছে? আর হচ্ছে রাধেল মন্ডল, রাধেল, হ্যাঁ 1 2 3 4 10, ওকে ব্যাস, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এটা আমরা সবাই বুঝতে পারলাম। আর স্যার এই আমি যেটা অর দিয়ে করেছি ওটা করলে হবে তো স্যার? পট দিয়ে মানে? মানে এই যে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, খাতাটা দেখাও। এই তো স্যার।
কে দেখাচ্ছ খাতা দেখি? কোথায় খাতা দেখে দেখাচ্ছে? সাবুদ্দিন কে দেখাচ্ছে খাতায়? আনিসু। আচ্ছা, আনিসু। ও আচ্ছা আচ্ছা, এরকম। হ্যাঁ হ্যাঁ, হবে। দেখে নি একটু, 1 2 3 4 3 2 5 2 7 3 10। হ্যাঁ ঠিক আছে, গুড, হবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা যেতে যাচ্ছি। এখনো আসেনি ভোটটা।